আমাদের ভারতের কাছে পারমাণবিক শক্তি রয়েছে, আকাশে রাফায়েলের মতো পাওয়ারফুল যুদ্ধ বিমান রয়েছে এবং আমাদের ভারতের কাছে পাওয়ারফুল ব্যালিস্টিক মিসাইল রয়েছে। বাংলাদেশের কাছে কি রয়েছে? বাংলাদেশের মিসাইলের সক্ষমতা কতটা শক্তিশালী? ভিউয়ার্স, আজকে আমি এক্সপ্রেস বাংলা ইউটিউব চ্যানেল নিবেদিত খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। আর এক্সপ্রেস বাংলা হচ্ছে বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল, নিউজ রিলেটেড ইউটিউব চ্যানেল। হ্যাঁ ভিউয়ার্স, আর আজকে আমি যে নিউজটার উপর রিয়েকশন দিতে যাচ্ছি, নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে পড়ে শোনাতে চাই। নিউজটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশের মিসাইল প্রযুক্তি কতটা শক্তিশালী। হ্যাঁ, কতটা শক্তিশালী বাংলাদেশের মিসাইল প্রযুক্তি। যদি বাংলাদেশের উপর বহির্বিশ্ব থেকে বা আমাদের ভারত থেকেও যদি মিসাইল হামলা করা হয়, তাহলে বাংলাদেশের মিসাইল দ্বারা কি সেটাকে আটকানো সম্ভব? এবং বাংলাদেশ তার পাল্টা জবাবে বাংলাদেশের মিসাইল দ্বারা আসলে কিছু করতে পারবে কি? বাংলাদেশের মিসাইল প্রযুক্তি কতটা শক্তিশালী? হ্যাঁ ভিউয়ার্স, আজকে সেটাই জানবো। ভিউয়ার্স, আমি রুবাইত আছি আপনাদের সঙ্গে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শু উইথ রুবাইত। তাহলে চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টাকে জেনে আসি। লেটস গেট স্টার্ট। মিসাইল সক্ষমতার দিক থেকে বাংলাদেশ কতটা শক্তিশালী, দেশের মিসাইল প্রজেক্ট কতদূর এগিয়েছে, তাছাড়া সমরাস্ত্র তৈরির ব্যাপারে বাংলাদেশ কতটা সক্ষম। মুসলিম বিশ্বের বিপ্লবী দলগুলো মিসাইল রকেট বানাচ্ছে, মেক্সিকান ড্রাগ লর্ডরা গহীন জঙ্গলে বসে আস্ত সাবমেরিন বানিয়ে ফেলছে, শ্রীলঙ্কার মতো দেশ নিজেদের এপিসি বা আর্মার্ড পার্সোনেল কেরিয়ার তৈরি করছে, এমনকি সিরিয়া লিবিয়ার মতো বিধ্বস্ত দেশগুলোও নিজেদের ছোটোখাটো অস্ত্র নিজেরা বানাচ্ছে। আর আমরা, আমাদের সামরিক বাহিনী কি শুধু বিদেশ থেকে অস্ত্র কিনেই কাজ সারছে? আমরা নিজেরা কেন কিছু বানাতে পারি না? অনেকেই মনে করেন অস্ত্র তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হয়তো পিছিয়ে আছে বা আমাদের সেই সক্ষমতা নেই, কিন্তু আসল সত্যিটা কি তাই? চলুন তাহলে জেনে নিই কতটুকু এগিয়েছে দেশের মিসাইল প্রজেক্ট। অস্ত্র কেনা আর অস্ত্র বানানোর বিষয়টা আসলে এতটা সহজ নয় যতটা আমরা দূর থেকে ভাবি। যুদ্ধের সময় একটা অস্ত্র বানানো আর শান্তিকালীন সময়ে নিয়মিত বাহিনীর জন্য একটা স্ট্যান্ডার্ড অস্ত্র বানানোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। যুদ্ধের ময়দানে বিষয়টা হলো ডু অর ডাই। একটা অস্ত্র বানালাম, সেটা ফায়ার করলো, প্রতিপক্ষ ঘায়েল হলো, ব্যাস কাজ শেষ। সেই অস্ত্র 15-20 বছর সার্ভিস দেবে কিনা, এর মেটেরিয়াল ঠিক আছে কিনা, কিংবা এটা ফেটে নিজেরই ক্ষতি হবে কিনা, তা নিয়ে তখন ভাবার সময় থাকে না। কিন্তু একটা নিয়মিত সেনাবাহিনী যখন শান্তিকালীন সময়ে নিজস্ব ব্যবহারের জন্য কোনো অস্ত্র তৈরি করবে, তখন তাকে অনেক কিছু নিশ্চিত করতে হয়। অস্ত্রটা কি টেকসই, এর গুণগত মান ঠিক আছে, রেঞ্জ বা কার্যকারিতা কি শতভাগ নিখুঁত। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার বানানো বিমান মাঝপথে ক্র্যাশ করে পাইলট প্রাণ হারাক, কিংবা কামানের গোলা নিজেদের ঘাঁটিতেই ফেটে গিয়ে নিজেদেরই ক্ষতি করুক। এই জন্যেই বাংলাদেশ যেন তেনভাবে কিছু না বানিয়ে পুরোপুরি সক্ষমতা অর্জনের দিকে নজর দিয়েছে। আর সক্ষমতার কথা যদি বলতেই হয়, তাহলে একটু পেছনে ফিরে তাকাতে হবে। আমাদের কি আসলেই সেই মেধা নেই? মুক্তিযুদ্ধের সময়কার কথা চিন্তা করুন। লেদ মেশিনে বসে মর্টার তৈরি করা হয়েছিল, লঞ্চের উপর কামান বসিয়ে আস্ত যুদ্ধজাহাজ বানিয়ে ফেলেছিল আমাদের অকুতভয় মুক্তিযোদ্ধারা। সাধারণ বেসামরিক হেলিকপ্টার আর বিমানে লোহার পাত লাগিয়ে মেশিনগান আর রকেট যুক্ত করে সেগুলোকে রীতিমতো অ্যাটাক হেলিকপ্টার আর যুদ্ধ বিমানে রূপান্তর করা হয়েছিল। সাধারণ রাইফেল দিয়ে ভূপাতিত করা হয়েছিল শত্রু বিমান। সেই মেধা, সেই সাহস আর উদ্ভাবনী ক্ষমতা আমাদের রক্তেই আছে। তাহলে এখন আমরা কেন পারবো না? হ্যাঁ, বাংলাদেশ যে একেবারে পারেনি তা নয়, পেরেছে, তবে সেটার বিস্তার যেমনটা হওয়া দরকার ছিল, সুযোগ সুবিধার অভাবে তেমনটা এখনও হয়নি। দীর্ঘদিনের গবেষণা, প্রযুক্তিগত সীমাবদ্ধতার পরও যশোর সেনানিবাসে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে নতুন প্রজন্মের একটি ক্ষেপণাস্ত্র বা মিসাইল। বহুদিন ধরেই মিসাইল নিয়ে কাজ চলছিল গোপনে। অবশেষে একাধিক সফল পরীক্ষার পর এটা স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশ এখন নিজস্ব প্রযুক্তিতেই 250 থেকে 300 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু। এই মিসাইল সম্পর্কে জানার আগে মাঝখানে একটা কথা আমি না বলে পারছি না। খুবই অবাক হলাম 1971-এর যেই ঘটনাগুলোর কিছু কিছু অংশ দেখলাম এখন। ও মাই গড! আসলে বাঙালিরা তখন মানে খুব বেশি লেভেলের মেধাটাকে খাটিয়েছিল। বর্তমানে আমি সেরকম কিছু দেখতে পাচ্ছি না। তবে খুব কষ্ট হয়েছে তাদের, অনেক স্ট্রাগল করেছে। এমনি এমনি স্বাধীনতা অর্জন হয় না। তো বাংলাদেশের কিন্তু এই স্বাধীনতাটাকে আমাদের ভারত অনেক সময় স্বীকার করে যে এটা
ভারত না থাকলে কখনোই সম্ভব হতো না। তবে এটা একমাত্র ভুল একটা কথা, যেটাকে আমি স্বীকার করি না অন্তত। কারণ নিজ চোখে তো কিছু কিছু অংশ এখনই দেখে বোঝা যায় যে কতটা স্ট্রাগল করেছে বাঙালিরা, মানে বাংলাদেশিরা। তো ভিউয়ার্স, চলুন এবার বাকি অংশটা দেখিয়েছি এবং বাংলাদেশের মিসাইলটা সম্পর্কে একটু জেনে আসি। তে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই মিসাইল সিস্টেমে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম, রাডার ফাঁকি দেওয়ার কৌশল এবং অত্যন্ত উন্নত মানের ওয়ারহেড। পরীক্ষার সময় এটি প্রায় ৯৫% নিখুঁতভাবে তার টার্গেটকে ধ্বংস করেছে, যা সামরিক বিশ্লেষকদেরও অবাক করে দিয়েছে। এই প্রজেক্টের কাজ শুরু হয়েছিল প্রায় ৮ বছর আগে। মাঝে অনেক চ্যালেঞ্জ এসেছে। চীন সহ কয়েকটি মিত্র দেশের প্রযুক্তিগত সহায়তা নেওয়া হলেও এর মূল নকশা এবং পুরো ডেভেলপমেন্টের কাজ শেষ হয়েছে আমাদের দেশের প্রকৌশলী এবং বিশেষজ্ঞদের হাতেই। দক্ষিণ এশিয়ায় এতদিন মিসাইল প্রতিযোগিতায় শুধু ভারত আর পাকিস্তানের নাম শোনা যেত। এবার সেই তালিকায় ঢুকে পড়েছে বাংলাদেশও। তবে এটা কোনো আগ্রাসী পদক্ষেপ নয়, বরং নিজেদের আত্মরক্ষার স্বাভাবিক একটা প্রস্তুতি। এই প্রজেক্ট কিন্তু এখানেই থেমে থাকছে না। এর ভবিষ্যৎ সংস্করণে রেঞ্জ বাড়িয়ে ৫০০ কিলোমিটার বা তার বেশি করার পরিকল্পনা রয়েছে। একই সাথে নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে এবং বিমান বাহিনীর যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করার মতো আলাদা আলাদা সংস্করণ তৈরির কাজও চলছে। ভবিষ্যতে বাংলাদেশ হয়তো শুধু নিজের ব্যবহারের জন্যই অস্ত্র বানাবে না, আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবেও মাথা উঁচু করে দাঁড়াবে। মিসাইল তো বানালাম, কিন্তু শুধু একটা মিসাইল বা কিছু আধুনিক অস্ত্র থাকলেই কি একটা দেশ শক্তিশালী হয়ে যায়? একটা দেশের আসল শক্তি আসলে কোথায় লুকিয়ে থাকে? এর উত্তরটা বেশ চমকপ্রদ। আমরা যখন পরাশক্তিগুলোর দিকে তাকাই, তখন দেখি আমেরিকা অত্যাধুনিক বোমার বিমান ওড়াচ্ছে, রাশিয়া অ্যান্টি স্যাটেলাইট মিসাইল পরীক্ষা করছে, চীন মহাকাশ থেকে হামলার প্রযুক্তি বানাচ্ছে। এগুলো দেখে মনে হয় সামরিক শক্তি বা অস্ত্রের ঝনঝনানিই সব। কিন্তু আন্তর্জাতিক শক্তি বিশ্লেষণের একটা বিখ্যাত মডেল আছে, যাকে বলা হয় ডাইম থিওরি। ৬০-এর দশকে তৈরি হওয়া এই থিওরি অনুযায়ী একটা দেশের জাতীয় শক্তি প্রধানত ৪টে খুঁটির উপর দাঁড়ানো থাকে। এই ডিআইএমই এর পূর্ণরূপ হল ডিপ্লোমেসি বা কূটনীতি, ইনফরমেশন বা তথ্য, মিলিটারি বা সামরিক বাহিনী এবং ইকোনমি বা অর্থনীতি। এর যে কোনো একটা খুঁটি নড়বড়ে হলে পুরো দেশটাই দুর্বল হয়ে পড়তে পারে। শুধু অস্ত্র থাকলেই হয় না, এই ৪টের মধ্যে ব্যালেন্স থাকতে হয়। এবার চলুন দেখি এই ৪টে মানদণ্ডে বাংলাদেশ সামরিক বাহিনী কতটা পরিণত। প্রথমে আসি কূটনীতি বা ডিপ্লোমেসির কথায়। কূটনীতি মানেই যে শুধু স্যুট টাই পরে এসি রুমে বসে আলোচনা করা, তা কিন্তু নয়। দেশের হয়ে বাইরের বিশ্বে নিজের প্রভাব বিস্তার করাটাও বড় কূটনীতি। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা এখানে একটা বড় উদাহরণ। শুধু অস্ত্র হাতে যুদ্ধ না করে আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠা করে বাংলাদেশ সারা বিশ্বে একটা বিশ্বস্ত এবং দায়িত্বশীল দেশের ইমেজ তৈরি করেছে। আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশগুলোতে আমাদের সেনারা শুধু পাহারা দেয় না, তারা সেখানে রাস্তা বানায়, স্কুল বানায়, চিকিৎসা দেয়। এর ফলে আন্তর্জাতিক কূটনীতির টেবিলে বাংলাদেশের কথার একটা আলাদা ওজন বহন করে। এরপর আসে হ্যাঁ, বাংলাদেশ যে কাজটাতে সব থেকে বেশি এগিয়ে আছে, সেটা হচ্ছে এই যে জাতিসংঘের যে মিশনগুলো রয়েছে, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু বেশ ভালোভাবে কাজ করছে, ঠিক আছে, এবং ওনাদের বেশ ভালো একটা নাম রয়েছে সেখানে। আর এই লাইভ ওয়ারের দিক থেকে কিন্তু বাংলাদেশের বাহিনীগুলো খুবই এগিয়ে আছে আমাদের ভারতের বাহিনীগুলো থেকে। হ্যাঁ, তারা কিন্তু সেখানে লাইভ ব্যাটেল লড়ছে, তারা সেখানে তাদের নলেজটাকে আরো বেশি আপগ্রেড করছে। তাহলে চলুন এবার বাকি অংশটা পেয়ে দেখে আসি। তথ্য বা ইনফরমেশন। আজকের দিনে যুদ্ধ শুধু ময়দানে হয় না, যুদ্ধ হয় সাইবার স্পেসে, সোশ্যাল মিডিয়ায়। আজকের এই আধুনিক যুগে গুজব ছড়িয়ে মিথ্যা তথ্য বা প্রোপাগান্ডা দিয়ে একটা দেশকে ভেতর থেকে অস্থিতিশীল করে দেওয়া খুব সহজ ব্যাপার। বাইরের দেশগুলোর সাথে এই ন্যারেটিভ ওয়ার বা তথ্যের যুদ্ধে বাংলাদেশ কতটা ঠান্ডা মাথায় কাজ করে, সেটাই হচ্ছে প্রশ্ন। সেরকম কোনো পরিস্থিতি সত্যি বলতে এদেশের সামনে এখনও আসেনি। চরম উত্তেজনার মুহূর্তেও এমনভাবে পরিস্থিতি সামাল দিতে হবে যাতে দেশের ভেতর বা বাইরে কোনো ভুল বার্তা না যায়। হুটহাট কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে সংযত আচরণের মাধ্যমে বুঝিয়ে দিতে হবে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এরপর আসে মিলিটারি বা সামরিক বাহিনী। ইতিহাসের বিখ্যাত সামরিক কৌশলী ফ্রেডরিক দ্য গ্রেট একবার বলেছিলেন, অস্ত্র ছাড়া কূটনীতি হলো বাদ্যযন্ত্র ছাড়া গানের মতো। মানে আপনার হাতে যদি শক্তি না থাকে, কেউ আপনার কথায় পাত্তা দেবে না। আমাদের সামরিক বাহিনী কিন্তু অকারণে বেশি শক্তি দেখায় না। তাদের মূল নীতি হলো প্ররোচনা ছাড়া প্রতিরোধ বা ডিটারেন্স উইদাউট প্রভোকেশন। এর মানে হলো আমরা গায়ে পড়ে কারো সাথে যুদ্ধ বাঁধব না, কিন্তু কেউ যদি আমাদের ওপর হামলা করার কথা ভাবে, তবে তাকে দ্বিতীয়বার ভাবতে হবে। যদিও আমাদের এখনও তেমন প্রস্তুতি নেই এসব ব্যাপারে, থাকলেও সেটা নগণ্য। তবে হ্যাঁ, এই নীরব শক্তি প্রদর্শনটাই একটা দেশকে স্থিতিশীল রাখে। সবসময় পেশি শক্তি দেখানোর মানে এই নয় যে আপনি শক্তিশালী।
বরং আপনার শক্তি আছে জেনেও মাথা ঠান্ডা রাখাটাই আসল শক্তির পরিচয়। আর সর্বশেষ হলো অর্থনীতি বা ইকোনমি। অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া কোনো দেশ টিকে থাকতে পারে না। এখন আপনি বলতে পারেন, অর্থনীতির সাথে সামরিক বাহিনীর কি সম্পর্ক? সম্পর্কটা অত্যন্ত গভীর। আমাদের দেশে যে কোনো বড় দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা কিংবা কোনো বড় জাতীয় ক্রাইসিসে সবার আগে ডাক পড়ে সামরিক বাহিনীর। কারণ তাদের চেন অফ কমান্ড আর ডিসিপ্লিন এতটাই শক্ত যে তারা দ্রুত পরিস্থিতি সামাল দিয়ে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সাহায্য করে। দেশের বড় বড় মেগা প্রজেক্টের নিরাপত্তার নিকাতা থেকে শুরু করে জরুরি মুহূর্তে সাপ্লাই চেন ঠিক রাখা, সব জায়গায় তাদের একটা বিশাল ব্যাকআপ থাকে। বাইরের দেশের বিনিয়োগকারীরাও তখন বুঝতে পারে যে এই দেশে একটা শক্তিশালী এবং সুশৃঙ্খল ব্যাকআপ ফোর্স আছে, তাই এখানে বিনিয়োগ করা নিরাপদ। তো পুরো বিষয়টা যদি আমরা একসাথে মেলাই, তাহলে কি দাঁড়ায়? বাংলাদেশ শুধু বিদেশ থেকে অস্ত্র কিনে গুদাম ভরছে না, কিছুটা হলেও নিজেদের সক্ষমতা তিলে তিলে গড়ে তুলছে। চলমান মিসাইল প্রজেক্ট তার একটা প্রমাণ মাত্র। তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধা, চাহিদা অনুযায়ী বাজেট, প্রযুক্তি এসব নেই বলেই কার্যক্রম যতটা এগোনো দরকার ততটা এগোতে পারছে না। তাছাড়া সামরিক বাহিনীর শক্তি কেবল বাইরে থেকে কেনা অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। স্ট্র্যাটেজি, ধৈর্য এবং ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষমতা মিলিয়েই একটা দেশের সামরিক সক্ষমতা। বিশ্বমঞ্চে বাংলাদেশকে পরাশক্তির ধারে কাছে চিন্তা করা যেমন বোকামি, তাই বলে কোনো দুর্বল বা হেলা ফেলার পাত্র ভাবাটাও বোকামি। কেননা বাংলাদেশ জানে কখন কূটনীতির টেবিলে হাসি মুখে কথা বলতে হবে, কখন শান্তিরক্ষায় গিয়ে বন্ধু বানাতে হবে, আর কখন প্রতিপক্ষকে বুঝিয়ে দিতে হবে যে আমাদেরও সাহস রয়েছে, সক্ষমতা রয়েছে। ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। সত্যি বলতে এক্সপ্রেস বাংলা ইউটিউব চ্যানেলের ভিতরে আজকে সম্পূর্ণ নিউজটা দেখার পরে অনেক কিছুই জানতে পারলাম এবং অনেক বিষয় সম্পর্কে একটা এক্সট্রা নলেজ পেলাম। দেখুন, বাংলাদেশের বর্তমানে যে অবস্থা রয়েছে সেই অবস্থা দ্রুত পরিবর্তন করাটা আমার মতে ভালো হবে। তবে বাংলাদেশের মিসাইলের যে প্রজেক্টের সম্পর্কে জানতে পারলাম, সেই প্রজেক্টটা যদি সত্যি সত্যি যদি একেবারে সাকসেসফুলি হয়ে যায়, তাহলে বাংলাদেশের মিসাইল সিস্টেমে কিছুটা হলেও এগিয়ে যাবে। হ্যাঁ, তবে একটা বিষয় আমার কাছে খুবই বেশি ভালো লাগে যে বাংলাদেশের বাহিনীগুলো শান্তিরক্ষা মিশনে যায়, সেখানে ওনাদের অনেক ভালো নাম ডাক রয়েছে। হ্যাঁ, এবং সেখানে তাদের বেশ ভালো একটা অভিজ্ঞতাও রয়েছে। তো সরাসরি যুদ্ধের ক্ষেত্রে কিন্তু তাদের এই অভিজ্ঞতাটা তাদেরকে কাজে দেবে। তো যাই হোক ভিউয়ার্স, সর্বশেষ একটা কথা যেটা না বলে পারছি না, সেটা হচ্ছে দেখুন, বাংলাদেশের সামরিক বাহিনীতে যারা রয়েছে এবং যারা নতুন নতুন কিছু তৈরি করার কথা ভাবছে, আমার মতে তাদেরকে এই বিষয়টা নিয়ে ভালোভাবে ভাবা উচিত। কারণ বর্তমানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দেশকে নিরাপদ রাখতে হলে সামরিক বাহিনীকে অনেক বেশি অ্যাডভান্স হতে হবে। আপনাদের কি মতামত ভিউয়ার্স কোন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তার চেয়ে সম্পূর্ণ রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। এরকম আরো ইনফরমেটিভ নিউজ দেখতে চাইলে আপনারা কিন্তু এক্সপ্রেস বাংলা ইউটিউব চ্যানেলটাকেও ভিজিট করে দেখে আসতে পারেন। আমরা বিদায় নিচ্ছি, এখানে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।